আমার নাম হলো আমেনা বেগম। আমি ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাস করেছি 2008-এ পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউট থেকে। তারপরে আমি গভর্নমেন্ট চাকরি তো হয়নি, আইসিডি ডিআরবিতে জব করেছি। 2016-তে গভর্নমেন্ট চাকরি হলো ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, ওখানেই আছি। আর এর মধ্যে আমি আর কোনো পড়াশোনা করিনি। তো শেষে 2021-এ এসে আমি ভর্তি হয়েছি, বিএসসি নার্সিং এ, বিএসসি নার্সিং ভর্তি হয়েছি প্রাইভেটে পদ্মা ভিউ নার্সিং কলেজ। তো সেখান থেকে আমি 2023-এ পাশ করে বের হই। আর তখনই আর কি আমি এনক্লেক্স সম্পর্কে একটু জানি, তোমরা যখন পাশ করছো তখন। তারপরে আমি আশা ইউনিভার্সিটি থেকে এমপিএসটাও কমপ্লিট করি। আপনার বাংলাদেশের ক্যারিয়ার ছেড়ে কেন এনক্লেক্সের জন্য আসলেন? ইচ্ছা ছিল আমি দেশের বাইরে যাব। তখন আমি 2025-এ আমি আমেরিকার এম্বাসিতেও দাঁড়াইছি স্টুডেন্ট বিষয়ে 24-এ। তো তখন আমার মানে হয়নি, আমাকে রিজেক্ট করে দিছে স্টুডেন্ট বিষয়ে। ফ্যামিলি সহ দাঁড়াইছিলাম তো রিজেক্ট করে দিছে। তো আমি ভাবলাম যে আসলে তাহলে তো এটা দিয়ে যাওয়া এত ইজি না, তাহলে এনক্লেক্সটা যেহেতু শুনলাম, তারপরে ফাহাদ নোমান তোমাদের কথাটাই তখন প্রথম শুনলাম, তোমরা পাশ করছো, তো তাইলে আমি এটা দিকে আগাই। তারপরে আমি মানে এনক্লেক্সের দিকে আগালাম। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমি ঢাকা মেডিকেল কলেজে একটা টার্সিয়ারি লেভেলে হসপিটালে জব করি। ওখানে আমাদের নার্সিং এর যে মান মর্যাদা, এটা আসলে আমার কাছে খুবই কষ্টকর মনে হয়, যেটার কারণে আমার মানে বাইরে যাওয়াটা ইচ্ছাটা বেশি, যে ওখানে নার্সের মান বেশি। কি কি রিসোর্স ফলো করছেন আপনি? আমি রিসোর্স বলতে তোমাদের যখন ক্লাস করার আগে তো আমি সন্ডার্স করতাম, পরে দেখি যে না সন্ডার্স ভালো লাগে না, পরে সিম্পল নার্সিং করছি। তোমাদের কোচিং করার পর থেকে আমি তোমাদের শীট গুলা ফলো করতাম, দেন হলো যে সাথে আমি সিম্পল নার্সিংটা করতাম, এই দুইটা জিনিস করতাম। তখন আর আমি সন্ডার্স করতাম না। তারপরে মাঝখানে একটু না বলিনি তোমাদের কোচিং শেষ হওয়ার পরে যখন আমি দেখলাম যে আমার পড়া শেষ, তারপরে আমি পড়াশোনা থেকে ডিটাচড হয়ে যাচ্ছি, আমি এবার আরেকটা কোচিং এ ভর্তি হয়ে গেছিলাম ইজি এনক্লেক্সে। তো ওদের শীট গুলো আমি অতটা ফলো করিনি, কিন্তু আমি তোমাদেরটাই ফলো করছি আর কি। তো তোমাদেরটা ফলো করছি। এখন সবাই আমাকে হয়তোবা দেখি ফেসবুকেও বলতেছে আমি কয়টা কোচিং করছি, আমি 3টা কোচিং করছি। এখন এটা আমার মানে পাওয়ার জন্য, যে আমার আসলে পাস করতে হবে। এখন আমি কি করলাম সেটা তো আসলে বড় কথা না, কিন্তু আমার পাস করতে হবে, আমি এটার জন্যই করছি। আচ্ছা, দিন শেষে পাসটা হলো মেইন বিষয়। মেইন বিষয়, জি। কিভাবে মানে বুঝলেন যে আপনি পরীক্ষার জন্য রেডি এখন? আর্টস করলাম, আর্টসে আমার 65-78 পর্যন্ত আমার উঠছে, মানে খুবই ভালো হচ্ছে, যে আমি যা দিচ্ছি দেখা যাচ্ছে যে না আমার খুবই ভালো পরীক্ষা হচ্ছে। তারপর তোমাদের সাথে যোগাযোগ করলাম, তোমরা বললে যে এখন ন্যালেক্স 65 থেকে 75 এটার মধ্যেই থাকতো। আর আমি দেখলাম যে আগের পড়াশোনা আর এখন আমি যদি কোশ্চেন একটা আমার সামনে আসে, আমি ওইটার ট্রিকিটা আমি বুঝতে পারি যে আসলে এটার অ্যান্সারটা কি হতে পারে। তো দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ আমার ভুলটা খুবই কম হতো। আর আমি একটা কনসেপ্ট আমার পুরো ক্লিয়ার থাকতো, যে আমি যেটাই পড়ছি আমি এমন, যেহেতু আমি অনেক পড়াশোনা করছি, আমার কনসেপ্ট এখন একদমই ক্লিয়ার হয়ে গেছে যে আসলে কোনটা থেকে আসলে কেমন হতে পারে। কি কি ট্রিক্স আপনি অবলম্বন করছেন পরীক্ষার সময়? আমার কোশ্চেন গুলা কিন্তু খুবই ট্রিকি ছিল, ইজি কোশ্চেন ছিল না বললেই চলে। 2-1টা কোশ্চেন শুধু ইজি ছিল, কিন্তু দেখা গেছে যে মনে হয় যেন দুইটাই অ্যান্সার, যে কনফিউজড করে ফেলতেছে যে কোনটা আসলে অ্যান্সার হবে। তো সেখান থেকে যে আমরা এলিমিনেট বেসিসে যে বাদ দেওয়া করছি, সেই বাদ দিয়ে আমি মনে হচ্ছে যে না এটা আমার রাইট, আমি সেভাবেই মানে অ্যান্সারটা দিছি। আর অবশ্যই এটা করার জন্য জানতে হবে, কন্টেন্ট ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, দেন অ্যান্সার দেওয়া যাবে। সময় কতটুকু নিয়েছেন আপনি পরীক্ষা? আমি 2 ঘন্টা 50 মিনিট নিয়েছি। আচ্ছা, আপনার এই এক্সামে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছিল? আমার অল ওভার সব টপিক থেকেই আসছে। সাইকেট্রিক থেকে আমার 5টা কোশ্চেন ছিল, তারপরে ফার্মাকোলজি থেকেও 3টা ছিল, দেন হলো যে ইসিজি একটা ছিল, যে ইসিজি প্যাটার্ন দিছে যে কোনটাতে স্ট্রোক হয়, এরকম একটা ইসিজি প্যাটার্ন 4টা ছিল, যে যেটাতে স্ট্রোক হয় সেটা করো। তারপরে আবার ওই যে ছিল, ওই কুশিন ডিজিজ ছিল, হাইপারথাইরয়েডিজম ছিল, ডিআই ছিল, মানে অল ওভার। তারপরে এনজিএন ছিল 3টা, টিউবারকুলোসিস, ডিমেনশিয়া এন্ড হলো যে রোগামের উপরে একটা টিউবারকুলোসিস ছিল। রেজাল্টের মোমেন্ট আসলে আপনার কেমন ছিল? আমি মানে কান্না করে দিয়েছি রেজাল্ট দেখে, কান্না করে দিয়ে দৌড়ে যে আমার হাজবেন্ডকে জড়াই ধরছি। বাচ্চারা আম্মু আম্মু কি হয়েছে, আম্মু পাস করছে, ঘুম থেকে উঠে গেছে। দুইজনই, মেয়ে রেডি হচ্ছিল, ছেলের আজকে স্কুল ছিল না, ও ঘুমাচ্ছিল, ও দৌড়ে উঠছে আম্মু পাস করছে, নানু নানু আম্মু পাস করছে। সবাই উঠতে আমারে জড়াই ধরছে, আমিও জড়াই ধরছি। কান্নাকাটির অবস্থা, মানে কি যে একটা খুশি, এটা বলে বোঝানো যাবে না। এটা আজকে আমি বুঝতে পারছি আসলে এনক্লেক্স পাস করলে যে এতটা খুশি লাগে, এতদিনের কষ্ট আমার যে সফল হয়েছে। আমি আজকে তোমাদের কাছে ইন্টারভিউ দিব, এটাও আমি কখনো ভাবিনি যে আমি পাস করতে পারবো। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর রহমতে আমি পারছি, এবং আমি তোমাদের সামনে এখন বসে ইন্টারভিউ দিচ্ছি। অনেক ভালো লাগতেছে। আমার সকাল থেকে যে এতই ফোন আসছে, মানে ডোন্ট বিলিভ ইট, যে আমি ফোন রিসিভ করতে করতে আমার চার্জ জিরোতে চলে আসছে। দেন আমি আপুকে বলে অফিস থেকে চলে আসছি, আপু আমি বাসায় যাই। অনেকে যারা সিনিয়র থাকেন, একটু সিনিয়র হয়ে যান, পড়াশোনা থেকে অনেক দীর্ঘদিনের একটা গ্যাপ থাকে, তাদের একটা ভয় থাকে যে আমার সংসার, বাচ্চা কাচ্চা, তারপর হচ্ছে চাকরি,
সবকিছু মিলিয়ে এবং বয়সও একটা ফ্যাক্টর, আমি কি পারবো কিনা। আপনি সেই জায়গা থেকে একটা বিশাল একটা অর্জন করে ফেলছেন। জি আমি মনে করি যে আপনি একটা উদাহরণ সেট করছেন নিজেকে। তা আপনার কি জি মনে হয় যে এগুলা কি আসলে কোনো বার্ডেন হতে পারে কিনা, যে ইচ্ছা না, হবে কিনা? নিজের ইচ্ছাটাই অনেক বড়। আমি কিন্তু 2008-এ পাশ করছি বললাম, তারপরে আমি 2021-এ এসে আবার বিএসসি পোস্ট বেসিক বিএসসি করছি। আমার কত বছরের গ্যাপ ছিল, তাহলে আমি সেই বিএসসি করলাম, এমপিএস করলাম, এমপিএস এর পিছনে ছুটলাম, হয়তো বা আমার সময়টা বেশি লাগছে 2 বছর। এর মধ্যে আমার একটু গ্যাপ গেছে, আমার ভাইটা মারা গেছে, ছোট ভাইটা, সেই জন্য আমার 6 মাস গ্যাপ গেছে। তো এই সবকিছু মিলে আমার মা 2বার স্ট্রোক করছে, পড়াশোনা চালিয়ে যেতে পারি নাই। কিন্তু আমি যদি পারি, আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, ছেলে হলো 5-এ পড়ে, ওদের পড়াশোনা রেখে আমি শুধু আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, যেটা সত্য কথা। আর আমার হাজবেন্ড এত সাপোর্টিভ ছিল, এত সাপোর্টিভ, মানে সেই কথা না বললেই নয়। কখনোই বলতো না যে বাচ্চাদের পড়াও বা ঘরের এই কাজটা করো, সে চেষ্টা করতো, ঘরে যতক্ষণ থাকতো ঘরের কাজটা করে নিত। কিন্তু আমাকে কখনোই বলতো না যে তুমি পড়া টেবিল উঠে এটা করো বা ওইটা করো। রান্না না থাকলেও প্রয়োজনে বলতো না যে, না খেয়ে থাকতো বলতো না যে এটা রান্না করো। আমি এই সাপোর্টটা অনেক পাইছি আমার ফ্যামিলি থেকে। সময়টা কিভাবে বের করতেন আপনি নিজের জন্য? আমার সময়টা অনেক কঠিন ছিল। তো যেহেতু আমি শিফটিং ডিউটি করি, মর্নিং ইভিনিং নাইট করতে হয়, আবার ছেলে মেয়েদের পড়াশোনা ছিল, তো আমি বেশিরভাগই একটু চেষ্টা করতাম মর্নিং ডিউটি করার, বিকালে এসে আল্লাহর নামটাম নিয়ে নামাজ কালাম পড়ে ঘুমাইতাম, মাগরিবের নামাজ পড়ে পড়তে বসতাম, আল্লাহর রহমতে একটু হালকা পাতলা নাস্তা কাজের মেয়ে বাসায় ছিল, যদি আমার দিত টেবিলে আমি খেতাম, না দিলে নাই। আমি টানা 11টা কি 12টা পর্যন্ত পড়তাম। এর মধ্যে আমার 2জন স্টাডি পার্টনার ছিল, ওরা বাসায় আসতো, আমরা 3জন মিলে পড়তাম। পড়ার পরে ওরা 12টায় চলে যেত, যাওয়ার পরে আমি একটু রাতের খাবার খেয়ে আবার যে আল্লাহর রহমতে পড়তে বসতাম। সেই পড়া থেকে আমি কোনো দিনও 3:30 4টার আগে কখনো আমি বিছানায় যাইনি ভাইয়া। এই একটা বছর আমি অনেক বেশি কষ্ট করছি। আমি কোনোদিনও 4টার আগে ঘুম কারে বলে আমি জানি না। আমি খুব কষ্ট করছি, কারণ আমার অর্জন এটা পেতে হবে, এটা আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি অনেক কষ্ট করছি। আপনার এজ গ্রুপে যারা আছে জি। তাদেরকে আপনি কিভাবে কি বলে ট্রিগার করবেন যে আসো তুমি ইনফেক্স আসো, কি বলতে চান আপনি? আমি অলরেডি পাস করার আগেও আমি আমার বান্ধবীদেরকে বলি যে এটা কোনো ব্যাপার না, একটু কষ্ট করো, পাস করবা। আমার বান্ধবী আমার সাথে, আমরা কোয়ার্টারে থাকি, 4-5 জন থাকে, বলছে তুই আগে পাস করে দেখা, যদি পাস করতে পারো চাইলে আমরা ভর্তি হবো, আমরা ইনক্লেক্সে ঢুকবো। আজকে যে পাস করছি, সত্যি ওরাও বিলিভ করতে পারছে না যে হ্যাঁ তুই যেহেতু এত স্ট্রাগল করে পাস করছো, ইনশাল্লাহ আমরাও তাইলে পারবো। মানে আমি এটাই বলি। আমার অনেকগুলো বান্ধবী ইনক্লেক্সের সাথে জড়িত আছে, আর অনেকগুলো এখন এই যে পড়বে, আমাকে দেখে এখন খুব ইন্সপায়ার হচ্ছে। বরিশাল মেডিকেলের 3জন আছে, ওরা ফোন দিল আজকে যে আমরাও তাহলে কিভাবে করতে পারি, গাইডলাইন দেখা। তারা ভাবছিল যে মনে হয় যেন ওভার এজ হয়ে গেলে হবে না বা সম্ভব না। পড়াশোনা তো সম্পূর্ণ নিজের মধ্যে, এজ কোনো ব্যাপার না। হয়তো প্রথমে মনে থাকবে না, আমার যেমন প্রথম প্রবলেম ছিল যে অনেকদিন যেহেতু গ্যাপ ছিল, আমি পড়লে আমার মনে থাকতো না, একটা পরে আমার বারবার পড়তে হতো। আমি পড়ে রান্না করে গেছি, আইসা আমি পড়াটা ভুলে যেতাম, তখন তো এমন কান্না পাইতো জানলাম আমি কি পড়লাম। তো এখন আমার এটা হচ্ছে না, আমি এখন দেখা যাচ্ছে আমি একটা পরে একবার দেখলে ইনশাল্লাহ আমার হয়ে যাচ্ছে। ইউএসএ যাওয়ার যে প্রসেস সম্পর্কে আপনার ধারণা কতটুকু? আমার ধারণা আছে যে আমি হয়তো বা কোন একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলে তারা আমাকে আমার একটা ইন্টারভিউ নেবে ক্লিনিক্যালের সাইড থেকে, যে আমি কোন দিকে এক্সপার্ট বা কোন দিকে যেতে চাই। যদি আমি তাদের ইন্টারভিউতে পাস করি, দেন আমাকে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। টেস্টের রেজাল্ট দিলে দেন তারা প্রসেসিং শুরু করবে। মানে অনেকে ভাবে যে যদি কেউ ইউরোপ থেকে পাস করে তার জন্য যাওয়া সহজ হবে, কিন্তু ওয়েটিং পিরিয়ড তো সমান, তাই তো? সবার জন্যই সমান, এটা সবার জন্যই সমান। এখানে মানে আমার জন্য যেটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার জন্য একটু বেশি, অনেক বেশি, একটু না। আমাদের বাংলাদেশ বা ফিলিপিন এগুলো একটু কাছাকাছি, 3-2.5 বছর 3 বছর মধ্যে যাওয়া যায়। এটা ইউরোপ থেকে পাস করলে যে আগে যেতে পারবে এমন কোনো কথা নেই। আমাদের সম্পর্কে যদি কোনো বার্তা থাকে সেটা দিতে পারেন। ভাইয়া অবশ্যই আছে, কারণ হলো তোমরা যেই পরিমাণ পরিশ্রম করো, আমি তো তোমাদের সেই এনটিসিবিডি 4 মানে অনেক আগের ব্যাচ 2024-এর, তো আমি তখন থেকে এখন পর্যন্ত তোমাদের সাপোর্ট পেয়ে যাচ্ছি। এটা খুবই একটা ভালো জিনিস, ভালো দিক তোমাদের, যে তোমরা সকলকে এইভাবেই মানে সাপোর্ট দিয়ে যাচ্ছ। তুমি তো কন্টিনিউ, ফাহাদ বিশেষ করে ভাইয়া, কন্টিনিউ ফেসবুক মানে গ্রুপের মধ্যে মোটিভেটেড কথাবার্তা বলতেছো, এবং আমাদেরকে খুব মানে যাতে আমরা এক্সাম দেই সেই কারণে যেই সমস্ত ইঙ্গিতপূর্ণক কথাবার্তা বলতেছো, লজ্জা যাই আমার এক্সাম দিতে হচ্ছে যে এত কথা আর শুনবো না, পরীক্ষা দেই। তোমরা আসলে অন্যরকম ভাই, বেস্ট, এটা বলতে হবে। কারণ এবং কোচিং এর যে পড়াশোনাও তোমরা করাইছো, এটা আমি তোমাদের কোচিং এ ভর্তি হওয়ার আগে জানতাম না, সত্যি কথা। অনেক কিছু তোমাদের কোচিং থেকে আমি নতুন নতুন জানতে পারছি, এবং তোমাদের শীট গুলা তো খুবই ইফেক্টিভ। দেন পরে একটা বই দিছো, ওইটার কথা তো না বললেই নয়, মনে হচ্ছে যেন একটা সোনার হরিণ হাতে পাইছি। ওভারঅল সবকিছু একটা বইয়ের মধ্যে তোমাদের। এটা পড়ছি আমি, এটা আমি মনে করো যে তুমি এখন কোথা থেকে আমাকে প্রশ্ন করবা ধরো, আমি ইনশাল্লাহ সব বলতে পারবো। মানে আমি এইভাবে এটা আয়ত্ত করছি।
মাত্র 180 পেজের মধ্যে একটা 2টা এন্ট্রি রেডি করে ফেলছি। হ্যাঁ, একদম পুরো একটা মানে ডায়মন্ড এটা। তোমরা তো যাওয়া পর্যন্ত এবং আসা থেকে আসা পর্যন্ত তোমরা একদম খবর নিচ্ছ, ঠিক মতো পুষলাম কিনা, ঠিক মতো হোটেল পেলাম কিনা, পরীক্ষা কেমন দিলাম, আবার পরীক্ষা থেকে বের হলে ফোন দিচ্ছ, বাসায় এসে পুষলাম কিনা, মানে সব দিক থেকেই তোমাদের মানে ইয়াটা সাপোর্টটা খুব ভালো। শুধু যে পড়াশোনা করালা, কোচিং করালা, ছেড়ে দিলা তা কিন্তু না, একদম শেষ অবধি তোমরা কিন্তু ধরে রাখতেছো, এটা খুব গুড একটা সাইন। তোমরা একটা কথাই বলতা একা যাওয়ার জন্য, আমি এটা ফলো করছি, আমার হাজবেন্ডকে নিয়ে নেই, আমি একা একা গেছি, একটা মেয়ে মানুষ, আমার জন্য একটু ভয় লাগছিল, পরে অবশ্য সাহস লাগছে যে না সমস্যা কি, সবাই যেহেতু যাচ্ছে আমি কেন পারবো না, পরে আমি একাই গেছি আল্লাহর নাম নিয়ে, তো আমার কোনো অসুবিধা হয়নি ওখানে চলাফেরা বা রাতে বের হওয়া। আমি যেমন 11টার সময় বের হয়েছি খাওয়ার জন্য, কোনো সমস্যা নেই, পাশেই কেএফসি ছিল, কেএফসি থেকে খেয়ে আসছি, কোনো অসুবিধা নেই। এটা বাংলাদেশ না যে বের হলে কেউ কিছু বলবে বা কেউ কিছু টিস করবে, ওখানে কেউ কেউ দিকে তাকানোরও সময় নেই, যে যারে নিয়ে ব্যস্ত, অসুবিধা হয়নি কোনো। আমার আবার সেন্টারটাও হলটাও ছিল, মানে যে রুম নিছি রুমটাও ছিল একদম হলের পাশে কাছে, ওই অসুবিধা হয়নি, হাইটা যেয়ে পরীক্ষা দিয়ে আসছি, গাড়িও লাগেনি।